फ्रेंड्स वेलकम टू क्लासरूम বন্ধুরা এই ভিডিওতে মাধ্যমিক ইবিটি টেস্ট পেপার 2026 এর অঙ্কের সেট নাম্বার 2 পেজ নাম্বার 53 এর 12 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো পার্ট 3 ভিডিও। পার্ট 1 ভিডিওতে 1 থেকে 4 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি এবং পার্ট 2 ভিডিওতে 5 থেকে 11 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা ভিডিওগুলি না দেখে থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংক দেওয়া আছে, তোমরা চাইলে ডেসক্রিপশনে গিয়ে সেখান থেকেও ভিডিওগুলি দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। এখানে 12 এক দাগে আছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 রেডিয়ান। কোণ দুটির মান রেডিয়ানে ও ডিগ্রিতে প্রকাশ করো। তাহলে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি, তার মধ্যে একটা কোণ 90 ডিগ্রি, সুতরাং বাকি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে। যদি আমরা সমকোণী ত্রিভুজ আঁকি, এই কোণটা 90 ডিগ্রি হয় আমরা জানি। তিনটি কোণ মিলে যদি 180 ডিগ্রি হতে হয়, তাহলে এটা এবং এটা মিলে আর 90 ডিগ্রি, তাহলে 90 আর 90 হয়ে গেল 180 ডিগ্রি। তো এখানে সূক্ষ্মকোণ দুটির মান কত সেটা বের করতে হবে। তাহলে এই কোণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ দুটি, সেই জন্য এদের সূক্ষ্মকোণ বলা হয়। তো এই সূক্ষ্মকোণ দুটির মান আমাকে বের করতে হবে। তাহলে এটা যদি এক্স ডিগ্রি ধরি আর এটা যদি ওয়াই ডিগ্রি ধরি, তাহলে আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস 90 ডিগ্রি, এই তিনটি মিলে 180 ডিগ্রি, এরকম আমরা লিখতে পারি। তাহলে সেটাই লিখবো এখানে, যে কোণ দুটো আগে ধরে নেব। মনে করি সূক্ষ্মকোণ দুটির মান যথাক্রমে এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি। এখানে যথাক্রমে না লিখলেও চলবে। সূক্ষ্মকোণ দুটির মান এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি। তাহলে অতএব আমরা বলতে পারি এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, এটা সমান 180 ডিগ্রি বলতে পারি। বা এক্স প্লাস ওয়াই, ডিগ্রিগুলো দেবো না, সমান 180 মাইনাস 90। বা এখান থেকে লেখা যায় এক্স প্লাস ওয়াই সমান 90, আর এখান থেকে লিখতে পারি ওয়াই সমান 90 ডিগ্রি মাইনাস এক্স। তাহলে এখানে সমাধান করার জন্য আমরা একটা স্টেপ এগিয়ে নিলাম, ওয়াই সমান লিখে নিলাম। এবার দ্বিতীয় একটা আমাদের সমীকরণ পেতে হবে। তো তার জন্য এখানে শর্ত দেওয়া আছে কি, কোণ দুটির অন্তর 2π/5 রেডিয়ান, ওটা রেডিয়ানে দেওয়া আছে। তাহলে ওই কোণটাকে আমরা ডিগ্রিতে পরিণত করব। 2π/5 রেডিয়ান, এটা সমান, এটা রেডিয়ানের চিহ্ন, এটা সমান 2 ইন্টু পায়ের মান 180 ডিগ্রি বাই 5, রেডিয়ান থেকে ডিগ্রিতে পরিণত করছি। তাহলে 5 36 18, 36 দুগুণ 72, তাহলে এটা হচ্ছে 72 ডিগ্রি। তাহলে লিখবো প্রশ্নানুসারে কোণ দুটির অন্তর সমান এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি, এটা সমান 72 ডিগ্রি। আচ্ছা, এখানে এক্স ডিগ্রি ওয়াই ডিগ্রি ধরার সাথে সাথে আর একটা ধরে নিতে হবে যে এক্স ডিগ্রি ইজ গ্রেটার দেন ওয়াই ডিগ্রি, অর্থাৎ এক্স ডিগ্রিটাকে বড় ধরলাম, ওয়াই ডিগ্রিটাকে ছোট ধরলাম। কারণ অন্তরফল লেখার সময় আমরা কোনটা থেকে কোনটা বিয়োগ করব সেটা কিন্তু এটা থেকে বুঝতে পারছি এক্স থেকে ওয়াই বিয়োগ করতে হবে। এটা না ধরলে আমরা ওয়াই থেকে এক্স বিয়োগ করবো নাকি এক্স থেকে ওয়াই বিয়োগ করবো সেটা নিয়ে কনফিউশনে পড়তাম। তো যাই হোক, পেলাম এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি সমান 72 ডিগ্রি। তাহলে এখানে লিখতে পারি বা এক্স মাইনাস ওয়াই সমান 72। এখন দেখো ওয়াই সমান 90 ডিগ্রি মাইনাস এক্স, ওয়াই সমান 90 মাইনাস এক্স, তাহলে এই ওয়াইয়ের জায়গায় তো বসিয়ে দেবো। তাহলে বা এক্স মাইনাস ওয়াইয়ের মান 90 মাইনাস এক্স সমান 72। আমরা অ্যাকচুয়ালি এটা পরিবর্ত পদ্ধতিতে সমাধান করছি। বা এক্স মাইনাস 90 মাইনাসে মাইনাসে প্লাস এক্স
সমান 72 বা 2x সমান 72, 90 লিখলাম, প্লাস হবে সমান বাঁ দিক থেকে ডান দিকে গেছে সমান চিহ্ন, সেই জন্য তাহলে পেলাম 2x সমান 90 এবং 72 বা x সমান 162 বাই 2, তাহলে এটা হলো 81। এখন y সমান 90 মাইনাস এক্স, y সমান 90 মাইনাস এক্স সমান 90 মাইনাস 81 সমান 9। তাহলে এক্স ডিগ্রি সমান 81 ডিগ্রি। যদি বৃত্তীয় মান চাই আমরা তাহলে লিখে দেবো 81 ইন্টু পাইসি বাই 180। তো 9 দিয়ে কাটাকুটি করলে 9 9 81, এটা 9 2 18 অর্থাৎ 20, তাহলে এটা হলো 9 পাইসি বাই 20 ও ওয়াই ডিগ্রি সমান, এটা 9 ডিগ্রি, 9 ইন্টু পাইসি বাই 180, এটা 20, তাহলে হচ্ছে পাইসি বাই 20। অতএব সূক্ষ্মকোণ দুটির মান সূক্ষ্মকোণ দুটির মান 81 ডিগ্রি ও 9 ডিগ্রি বা 9 পাইসি বাই 20 ও পাইসি বাই 20। দুই জায়গায় আছে এবিসি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা হলে প্রমাণ করো সাইন বিএডি সমান কস ডিবিএ। তাহলে এখানে প্রথমে একটা সমবাহু ত্রিভুজ এঁকে নেব। এবিসি, তারপরে এডি মধ্যমা, এখানে ডি বিন্দু দিলাম, এডি মধ্যমা, এডি মধ্যমা হলে প্রমাণ করো বিএডি, বিএডি এই কোণটা, বিএডি এই কোণটা, আর ডিবিএ, ডিবিএ এই কোণটা। তাহলে সাইন এই কোণটা সমান কস এই কোণটা, সেটা প্রমাণ করতে হবে। আর সমবাহু ত্রিভুজের এটা যেহেতু মধ্যমা, তাহলে এই সমবাহু ত্রিভুজের মধ্যমাই সমবাহু ত্রিভুজের উচ্চতা হয়। তাহলে এই যে কোণটা আছে এটা 90 ডিগ্রি, তাহলে কোণ এডিবি, এডিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ মিলে 90 ডিগ্রি হওয়ার কথা, কারণ ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তার থেকে 90 ডিগ্রি বাদ দিয়ে দিলাম, আর থেকে 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণ আর এই কোণ মিলে, দুটো কোণ মিলে হলো 90 ডিগ্রি। এই কোণের নাম বিএডি, এই কোণের নাম ডিএবি। অতএব কোণ বিএডি প্লাস কোণ ডিএবি এটা সমান 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখে নেব যে কোণ বিএডি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ ডিএবি। অতএব সাইন কোণ বিএডি, সাইন কোণ বিএডি সমান সাইন, তাহলে বিএডির জায়গায় তো আমরা এটা লিখে দিই 90 ডিগ্রি মাইনাস কোণ ডি, আচ্ছা এটা হয়তো ডিবিএ, ডিবিএ, ডিবিএ। তো আমরা জানি যে সাইন, এটা সূত্র, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান কস থিটা, এই সূত্রটা নিশ্চয় আমরা জানি। তাহলে এখানে তাই আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এই বড় কোণটাকে থিটা ধরছি, তাহলে এটা সমান আমরা লিখতে পারি কস থিটা, অর্থাৎ ডি বিএ
কস ডিবিএ। অতএব পেলাম যে কি সাইন কোণ বিএডি সমান কস কোণ ডিবিএ। এটাই প্রমাণ করার ছিল, তাই লিখবো প্রমাণিত। এখানে প্রমাণিত লিখলাম। 3 দিকে আছে cos 43 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক্স বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে tan 47 ডিগ্রি এর মান কত? cos 43 ডিগ্রি, এটা দেওয়া আছে এক্স বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাকে এখানে বের করতে হবে tan 47 ডিগ্রি এর মান বের করতে হবে। তো এখান থেকে আমরা যদি সাইন বের করে নিই বা কোনটা পাল্টালে কি হয় দেখা যাক। এক্স বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা সমান cos 43 ডিগ্রি। তাহলে কোন পাল্টে এই 43 জায়গাতে আমরা যদি লিখি যে cos 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি, এই 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি করলে 43 ডিগ্রি হয়। তাহলে 43 জায়গাতে 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি করলাম, কারণ আমরা এই 47 ডিগ্রিটা আনবো বলে এটা করলাম। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা জানি সাইন থিটা, অর্থাৎ সাইন 47 ডিগ্রি মানে আমরা জানি সাইন 47 ডিগ্রি মান হচ্ছে এক্স বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন ট্যান আনতে হবে, তাহলে এখানে যদি আমরা cos 47 ডিগ্রি মান পেয়ে যাই, তাহলে সাইন বাই cos সমান ট্যান পাবো। তাহলে আমার উদ্দেশ্য হবে যে cos 47 ডিগ্রি এর মান বের করে ফেলা। তো লিখবো, আমরা জানি সাইন আর কসের মধ্যে সম্পর্ক, আমরা জানি যে সাইন স্কোয়ার 47 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 47 ডিগ্রি সমান 1, এটা আমরা জানি। তাহলে এর মান জানি, তাহলে আমি লিখবো কস স্কোয়ার 47 ডিগ্রি এটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার 47 ডিগ্রি। তো এর মান হলো 1 মাইনাস এক্স বাই সাইন 47 ডিগ্রি মানটা এখান থেকে বসাবো, তারপরে স্কোয়ার আছে বলে স্কোয়ার ফুল স্কোয়ার দিয়ে দেবো, রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার সমান 1 মাইনাস উপরে হবে এক্স স্কোয়ার, আর রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ রুট চিহ্নটা থাকবে না, এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লসাগু হলো এর নিচে এক ভাগ হবে 1, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লসাগু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 1 দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকছে, 1 দিয়ে ভাগ করলে এটাই থাকছে, এর সাথে 1 এর গুণ, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ করলে 1 থাকে, 1 দিয়ে এক্স স্কোয়ার কি গুণ, তাহলে মাইনাস এক্স স্কোয়ার কেটে দিলাম, তাহলে সমান ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আসছে কস স্কোয়ার 47 ডিগ্রি সমান। অতএব cos 47 ডিগ্রি সমান cos 47 ডিগ্রি সমান, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারটা এখন দিচ্ছি না, তাহলে ডান উভয়দিকে কি করলাম বর্গমূল করলাম, সেই জন্য স্কোয়ারটা দিতে হচ্ছে না। ডান দিকটাকে বর্গমূল করবো, ওয়াই স্কোয়ার বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ওয়াই বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হলো, এটা cos 47 ডিগ্রি মান। তাহলে সাইনের মান জানলাম, কসের মান জানলাম, তাহলে tan 47 ডিগ্রি পেয়ে যাব। tan 47 ডিগ্রি সমান সাইন 47 ডিগ্রি বাই cos 47 ডিগ্রি। সাইনের মান এটা আর কসের মান এটা, সাইন 47 এটা হলো cos 47 ডিগ্রি মান, আর এটা হলো সাইন 47 ডিগ্রি মান। তাহলে এটা বসাবো বাই এটা, তাহলে এখানে হচ্ছে ওয়াই বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বাই না দিয়ে এই যে বাই মানে ভাগ, ভাগ না দিয়ে যদি গুণ চিহ্ন দিই, তাহলে সাইনের মানের ক্ষেত্রে এটাকে উল্টে লিখতে হবে, অর্থাৎ রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স কেটে দিলাম, তাহলে ওয়াই বাই এক্স, তাহলে কি পেলাম
অতএব টেন 47 ডিগ্রি সমান y/x। তেরো একে আছে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে h1 মিটার ও h2 মিটার। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি এবং প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ 45 ডিগ্রি হয়, তবে 45 ডিগ্রি হলে দেখাও যে h1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 3h2 স্কোয়ার। তো এখানে দুখানে স্তম্ভ আছে, প্রথম স্তম্ভ আর দ্বিতীয় স্তম্ভ। তাহলে কোন স্তম্ভ ছোট আঁকবো এবং কোন স্তম্ভ বড় আঁকবো সেটা জানতে গেলে অঙ্কটা ভালো করে বুঝতে হবে। এখানে আছে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি আর প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ 45 ডিগ্রি। তাহলে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ 45, প্রথমটির চূড়ার উন্নতিকোণ 60, তাহলে প্রথমটি বেশি লম্বা এবং দ্বিতীয়টি কম লম্বা। তাহলে আমি প্রথম যে স্তম্ভটা আঁকবো এটা বেশি উঁচু আর দ্বিতীয় যে স্তম্ভটি আঁকবো এটা কম উঁচু, অর্থাৎ মোটামুটি এরকম। প্রথম স্তম্ভ এবি ধরলাম, পরের স্তম্ভ সিডি ধরলাম, এবি ও সিডি। তো এবার প্রথম থেকে একবার পড়ে নিই। দুটি স্তম্ভের উচ্চতা h1 মিটার ও h2 মিটার। এটা h1 আর এটা h2। দ্বিতীয়টির গোড়া থেকে, এটা দ্বিতীয়টি, এর গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি। তাহলে এখান থেকে এই দিকে দেখলে এটা হলো 60 ডিগ্রি, এই উন্নতিকোণটা 60 ডিগ্রি। আর প্রথমটির গোড়া থেকে এখান থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি। 45 ডিগ্রি তাহলে হলে দেখাও যে, আমাকে দেখাতে হবে h1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 3h2 স্কোয়ার, এটা আমাদের দেখাতে হবে। তাহলে এখানে এবিসিডি কোনটা কি ধরেছি সেটা এখানে লিখে নিতে হবে। তাহলে লিখবো, মনে করি প্রথম স্তম্ভটি এবি ও দ্বিতীয় স্তম্ভটি সিডি। এবার এখানে এ বি ডি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এবিডি, আর একটা আছে ত্রিভুজ সিবিডি। এবিডি ও ত্রিভুজ সিবিডি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবার যদি এ বি ডি টা নিই, এর এটা লম্ব এই কোণের সাপেক্ষে, 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা ভূমি। তাহলে ত্রিভুজ এবিডি থেকে পাই, এবিডি থেকে পাই এবি বাই বিডি সমান tan 60 ডিগ্রি, বা এবি দেখো এখানে h1 বাই বিডি, এটা সমান tan 60 ডিগ্রি মান √3। তাহলে এখান থেকে পাই বিডি √3 সমান h1 বা বিডি সমান h1 বাই √3। এবার এই ত্রিভুজটা নিই সিবিডি, ত্রিভুজ সিবিডি এর এটা লম্ব এটা ভূমি, তাহলে সিডি বাই বিডি অর্থাৎ লম্ব বাই ভূমি, এটা সমান tan, এই কোণটা 45 ডিগ্রি, এটা tan 45 ডিগ্রি। বা এখানে দেখো সিডি h2 আছে, সিডি h2 আর বিডি এর মান আমরা পেয়ে গেছি h1 বাই √3, h1 বাই √3, এটা সমান tan 45 ডিগ্রি, এটা হলো 1। তাহলে পাবো বজ্রকোণ করলে এর নিচে 1 আছে, 1 এর সাথে h2, তাহলে h2 সমান
একের সাথে h1/√3, তাহলে h1/√3 হবে। তো যদি বজ্রগুণ করি আমরা পাই 1 দিয়ে h1 কি গুণ, h1 সমান √3 ইন্টু h2, উভয় পক্ষকে বর্গ করে পাই h1 স্কোয়ার, 3 স্কোয়ার করলে 3, h2 স্কোয়ার করলে h2 স্কোয়ার করলে h2 স্কোয়ার, তাহলে অতএব h1 সমান h1 স্কোয়ার সমান 3h2 স্কোয়ার। এখানে অবশ্যই লিখবো প্রমাণিত। একটি বাড়ির ছাদ থেকে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদদেশের অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। তাহলে বাড়ি ও ল্যাম্পপোস্টের উচ্চতার অনুপাত কত হবে? 30 ডিগ্রি ও 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এটা হলো 13-2। এখানে আছে একটি বাড়ির ছাদ থেকে, দেখলে ল্যাম্পপোস্টের চূড়া ও পাদদেশের অবনতি কোণ, তাহলে দুটোর ক্ষেত্রে অবনতি কোণ আছে, চূড়া এবং পাদদেশ, অর্থাৎ বাড়িটা বেশি উঁচু এবং ল্যাম্পপোস্টটি কম উঁচু। এটা মনে করলাম বাড়ি, আর এটা মনে করলাম ল্যাম্পপোস্ট, এটাকে ল্যাম্পপোস্ট মনে করলাম। তাহলে বাড়িটি হলো এবি এবং ল্যাম্পপোস্টটি হলো সিডি। এখান থেকে দেখা হচ্ছে তো এখান থেকে ল্যাম্পপোস্টের এটা চূড়া এবং এটা পাদদেশ। তো অবনতি কোণ যেহেতু, সেহেতু এখানে একটা অনুভূমিক রেখা আঁকতে হবে যার সাপেক্ষে অবনতি কোণটা দেখাবো। এটা পি নাম দিলাম। তো এখান থেকে যে এই অবনতি কোণটা আছে এটা 30 ডিগ্রি, আর এই অবনতি কোণটা এটা 60 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এর একান্তর কোণ এটাও 60 ডিগ্রি। আর এই অনুভূমিক এখান থেকে সি বিন্দু থেকে এবি এর উপরে লম্ব টানলে এই কোণটার একান্তর কোণ 30 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে এই 30 ডিগ্রি। তাহলে এখানে বাড়িটা এবি, ল্যাম্পপোস্টটা সিডি, সি বিন্দু থেকে এবির উপরে লম্ব এটা হলো সিই। তাহলে মনে করি বাড়িটি এবি ও ল্যাম্পপোস্টটি সিডি, সি বিন্দু থেকে এবি সরল রেখার উপরে সিই লম্ব। তাহলে আমাকে এই বাড়ি আর ল্যাম্পপোস্টের উচ্চতার অনুপাত বের করতে হবে, অর্থাৎ আমাকে বের করতে হবে এবি ইজ টু সিডি, এটা কত, এটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথম যদি এ বি ডি ত্রিভুজ নিই, এ বিডি ত্রিভুজ থেকে এই কোণটা 60 ডিগ্রি পাচ্ছি, তাহলে এখান থেকে এবি বের করে নেব। তাহলে ত্রিভুজ এবিডি দেখো, এ বিডি, আর একটা ত্রিভুজ এখানে আছে এ ইসি, ত্রিভুজ এ ইসি দুটোই সমকোণী ত্রিভুজ, কারণ বাড়িও লম্বভাবে থাকে ভূমির সাথে, ল্যাম্পপোস্টও লম্বভাবে থাকে। তো যাই হোক, বাড়ির লম্বভাবে থাকে সেটা ধরলে এই কোণটা 90 ডিগ্রি আর এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ এটাও একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এইসি সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে এবি বের করে নেব, আর এখানে বিডিও জানা নেই, তো যাই হোক এবি বাই বিডি লিখে দিই। আচ্ছা, তাহলে ত্রিভুজ এবি ডি এর
তাহলে কি কি দেওয়া আছে এখানে? এই কোণটা কেবল দেওয়া আছে এ ডি বি সমান একান্তর কোণ। তাহলে এই কোণটা এই একান্তর কোণের সমান, এর একান্তর কোণ এটা, এর সমান, এর নাম ডিএপি, একান্তর কোণ ডিএপি। আর এটা সমান 60 ডিগ্রি। অতএব এবি বাই বিপি, এবি বাই বিডি, এবি বাই বিডি এটা সমান tan 60 ডিগ্রি, বা এবি বাই বিডি সমান এখানে পেলাম √3। এরপরে এই ত্রিভুজটা এ ইসি, ত্রিভুজ এ ইসি এর এই কোণটা, এই এর একান্তর কোণ এর সমান, এই কোণের নাম এ সিই সমান একান্তর কোণ সিএপি, সিএপি, আর এটা সমান 30 ডিগ্রি। অতএব এস এই বাই ইসি সমান tan 30 ডিগ্রি বা এই বাই ইসি, আচ্ছা এই বাই ইসি, দেখো ইসি এবং বিডি পরপর সমান, তাহলে আমি লিখতে পারি বিডি এটা সমান tan 30 ডিগ্রি মান 1/√3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটা থেকে এবি সমান বিডি √3, আর এখান থেকে লিখতে পারি এই সমান বিডি বাই √3। তাহলে অতএব আমাকে বের করতে হবে এবি ইজ টু সিডি। তো সিডি সমান কি লেখা যায় দেখি? সিডি সমান, সিডি আর বি ই পরপর সমান বি, আবার এই বি সমান লিখতে পারি এবি থেকে এই বাদ দিতে হবে, এবি মাইনাস এই, যেখানে এবি আছে, আচ্ছা এবিটা এবি হিসাবেই থাক, মাইনাস এই যেটা আছে এই, এই এর মান আমরা অলরেডি পেয়েছি বিডি বাই √3। তাহলে এবি এর মান ছিল বিডি √3, আমরা এখানে বিডি √3 লিখলেও অসুবিধা ছিল না, এই জায়গাটা বিডি √3 লিখে দিই, বিডি √3। তাহলে যদি বিডি কমন নিই, √3 মাইনাস 1/√3 এটা আসছে, তাহলে এবি পেলাম বিডি √3, সিডি পেলাম √3 মাইনাস 1/√3। তো যদি সরল করি এখানে পাবো বিডি ইন্টু √3 ইন্টু, না √3 মাইনাস 1/√3, ওপর নিচে √3 দিয়ে গুণ করলে করণী নিরসন হবে, সমান বিডি √3 মাইনাস, এটা হলো √3 বাই 3। এখন যদি √3 কমন নিই তাহলে হবে, √3 কমন নিলাম এই দুই জায়গা থেকে, তাহলে বিডি তো থাকছে বিডি ইন্টু √3, 1 মাইনাস 1/3 সমান বিডি ইন্টু, তাহলে বিডি হলো √3, আর এখানে দেখো 3 1 3, 3 থেকে 1 বিয়োগ 2, এটা 2 এর 3, তাহলে এটা হলো বিডি ইন্টু √3, এটা 2 এর 3, তাহলে বিডি √3 ইন্টু 2 এর 3, তাহলে কি পেলাম? অতএব এডি ইজ টু সিডি, এডি ফর বিডি √3, সিডি ফর এটা বিডি √3 ইন্টু 2 এর 3।
তাহলে বিডি রুট থ্রি দুই দিকে আছে, তো ভাগ করলে 1:2/3 সমান 3, পূর্ব পদ উত্তর পদ দুই পদকে 3 দিয়ে গুণ করব। তাহলে এটা হলো 3:1:3:2:1:2, তাহলে এটা 3:2। এখানে আছে একটি পাম্প ঘন্টায় 37,400 লিটার জল ভরতে পারে। 18 মিটার দীর্ঘ এবং 11 মিটার প্রশস্ত আয়তাকার জলধারে 17 ডেসিমিটার উচ্চতার জল ভরার জন্য পাম্পটি কতক্ষণ চালাতে হবে? অর্থাৎ পাম্প চালিয়ে যত জল ভরা হবে সেই জলের ঘনফল এবং জলাধারের ঘনফল সমান হবে। তাহলে এখানে আরেকটা কথা, এখানে যেহেতু পাম্প প্রতি ঘন্টায় কত জল ভরতে পারে সেটা লিটারে দেওয়া আছে, সেই জন্য এই যে এখানে যে ঘনফল বের করব সেটা কিন্তু লিটারে বের করব। আর আমরা জানি যে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, অর্থাৎ এই যে লিটার যেখানে আছে এই লিটারগুলোকে ডেসিমিটারে পরিণত করতে হবে। তো এখানে 18 মিটার দীর্ঘ এবং 11 মিটার প্রশস্ত। তো জলাধারটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রথমে ডেসিমিটারে প্রকাশ করে নিই। তাহলে লিখব কি, যে জলাধারটির দৈর্ঘ্য সমান 18 মিটার। মিটারকে ডেসিমিটার করলে 10 দিয়ে গুণ করতে হয়, কারণ 10 ডেসিমিটার 1 মিটার হয়। তাহলে এটা হবে 10 দিয়ে গুণ করলে 180 ডেসিমিটার। এরপরে প্রস্থ সমান 11 মিটার, একে 10 দিয়ে গুণ করে ডেসিমিটার করব, তাহলে এটা হবে 110 ডেসিমিটার। এবার উচ্চতা দেওয়া আছে, উচ্চতা 17 ডেসিমিটার, জল ভরতে হবে 17 ডেসিমিটার। এটা ডেসিমিটারে আছে, সুতরাং এর সাথে আর 10 গুণ করার দরকার নেই। তাহলে জলের আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, সমান দৈর্ঘ্য এখানে 180, প্রস্থ এখানে 110 আর উচ্চতা এখানে 17, এত ঘন ডেসিমিটার। আর ঘন ডেসিমিটারটাই লিটার হয়, তাহলে আমরা লিখতে পারি এটা 180 ইন্টু 110 ইন্টু 17 লিটার। তাহলে এত লিটার জল আমাকে ভরতে হবে, এত লিটার জল ভরতে হবে। তো প্রশ্নে আছে কি যে 37,400 লিটার জল 1 ঘন্টা সময় লাগে ভরতে। তাহলে পাম্পটি একটা ঐকিক নিয়ম করবো এখানে, যে 37,400 লিটার জল ভরতে সময় লাগে 1 ঘন্টা, তাহলে এত লিটার ভরতে কত সময় লাগে? তাহলে পাম্পটি 37,400 লিটার জল ভরে সমান 1 ঘন্টায়। পাম্পটি 1 লিটার জল ভরে সমান 1/37,400 ঘন্টায়, আর পাম্পটিকে জল ভরতে হবে এত লিটার। পাম্পটি 180 ইন্টু 110 ইন্টু 17 লিটার জল ভরে সমান, তাহলে এটা উপরে গুণ হবে, 1 যেহেতু আছে তো 1 লিখে দিই, 1 তার পাশে 180 ইন্টু 110 ইন্টু 17 বাই 37,400। এখানে উপরের দুটো শূন্য কেটে দিলাম, নিচের দুটো শূন্য কেটে দিলাম, অর্থাৎ একে 10 দিয়ে কাটলাম আর একে 10 দিয়ে, মোট 100 দিয়ে কাটলাম, অর্থাৎ উপরের দুটো শূন্য নেই, নিচের দুটো শূন্য নেই।
374 আছে, দেখি 11 দিয়ে ভাগ করা যায় কিনা। 374কে 3 11 33 বিয়োগ করে 4 4 4 11 44, তাহলে এটা হলো 34। 17 এবং 34 কাটাকুটি করলে 2, এখানে হলো 9, তাহলে সমান 9 ঘন্টায়। তো এখানে প্রশ্ন ছিল যে 17 ডেসিমিটার উচ্চতা জল ভরার জন্য পাম্পটিকে কতক্ষণ চালাতে হবে। তাহলে পাম্পটিকে 9 ঘন্টা চালাতে হবে। অতএব পাম্পটিকে 9 ঘন্টা চালাতে হবে। আচ্ছা, 2 দাগে আছে 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সর্বাপেক্ষা বড় মাপের নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু কেটে নিতে কত কাঠ নষ্ট হবে। এখানে আছে নিরেট কাঠের ঘনক, এটা ঘনক আছে, ঘনক থেকে শঙ্কু কাটতে হবে। তাহলে যদি ঘনক এবং শঙ্কু এর প্রস্থচ্ছেদ দেখাই, অর্থাৎ উপর নিচে যদি কাটি, কাটার পরে সেটা দেখতে কেমন লাগবে, তাহলে সেটা প্রথমে এঁকে ফেলি। এর প্রস্থচ্ছেদের চিত্রটা কেমন হবে, তাহলে মনে করো এটা ঘনক, ঘনকের আমি এটা লম্বালম্বি কাটলাম বা উপর নিচ কাটলাম, কাটলে এরকম দেখতে লাগবে একটা বর্গক্ষেত্র। যেহেতু শঙ্কু, তাহলে এখান থেকে ঘনকটাকে কেটে শঙ্কু করা হয়েছে, তাহলে এটা হবে এরকম। অর্থাৎ ঘনকটার যে বাহুর দৈর্ঘ্য সেটা হবে শঙ্কুর ক্ষেত্রে ব্যাসার্ধ, ঘনকটার যে না ঘনকটার যে বাহুর দৈর্ঘ্য সেটা শঙ্কুর ক্ষেত্রে ব্যাস, বাহুর দৈর্ঘ্যের অর্ধেকটা হলো এই ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে 2r, পুরোটা 2r, এদিকটা আর এদিকটা আর 2r, এটাও 2r, শঙ্কুর যে উচ্চতা সেটাও কিন্তু 2r, এরকম হবে। তো এখানে বলা আছে যে সর্বাপেক্ষা বড় মাপের নিরেট শঙ্কু কেটে নিতে কত কাঠ নষ্ট হবে, অর্থাৎ আমার এই সাইডের ক্ষেত্রে ওই ঘনফলটা বের করতে হবে। তাহলে কি করতে হবে, টোটাল ঘনকের ঘনফল বের করে তার থেকে এই ভেতরের শঙ্কুর ঘনফলটা বিয়োগ করতে হবে। তাহলে প্রথম টোটাল ঘনকের ঘনফল বের করে নিই। তো এখানে লিখব একটি নিরেট কাঠের ঘনক, তাহলে কাঠের ঘনকটির দৈর্ঘ্য সমান 4.2 ডেসিমি। তাহলে ঘনফল বা আয়তন সমান, এটা বাহু কিউব, যেহেতু ঘনকের ঘনফল হচ্ছে বাহু কিউব, 4.2 তার হোল কিউব, এটা ঘন ডেসিমি, তাহলে সমান 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2 ঘন ডেসিমি। তাহলে এরকম তিনখানে 42 পরপর গুণ করতে হবে। 2 দিয়ে 42 দুগুণে 84, 4 দুগুণে 8, 4 16, এটা 4, 8 আর 8 16, 6 হাতে 1, 7 1, তাহলে 17 64। এই যে 17 64 এলো, একে আবার 4.2 দিয়ে বা 42 দিয়ে গুণ করব। আচ্ছা, এখানে করি, 17 64 একে গুণ করবো 42 দিয়ে, তাহলে এটা হলো 2 আর 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 2 হাতে 1,
7 দুগুণ 14 আর 1 15 5 হাতে 1, 2 একে 2 একে 3, 4 4 16 6 হাতে 1, 4 ছক 24 আর 1 25 এর 5 হাতে 2, 4 ছক 24 আর 1 25 এর 5 হাতে 2, 4 7 28 আর 2 30 এর 0 হাতে 3, 4 একে 4, 4 3 7, এখানে 8, এখানে 8, 5 আর 5 10 এর 0 হাতে 1, 4 7, তাহলে এটা হলো 4 7 4 0 8 8 ঘন ডেসিমিটার। আর একটা দুটো তিনটে অঙ্কের আগে দশমিক আছে, তাহলে এই তিনটে অঙ্কের আগে দশমিক বসিয়ে দিলাম। তাহলে এটা হলো ঘনকের আয়তন। এরপরে শঙ্কুর আয়তন বের করব। তাহলে শঙ্কুটির ব্যাসার্ধ আর হলে এবং উচ্চতা h হলে h হলে 2r, মানে ব্যাস সমান 2r, আর এটা সমান আছে 4.2। এখান থেকে পাই r সমান 2r সমান 4.2 হলে r হবে এর হাফ, অর্থাৎ 2.1 ডেসিমি। উচ্চতা যেটা কিনা h, এটা হবে 2r এর সাথে সমান, 2r অর্থাৎ 4.2 ডেসিমি এটা। আচ্ছা, আয়তন, শঙ্কুর আয়তন। একই 3 পাই আর স্কয়ার এইচ, এটা হলো শঙ্কুর আয়তনের সূত্র, সমান 1/3 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 2.1 তার স্কোয়ার ইন্টু এইচ এর মান 4.2 ঘন ডেসিমি। তাহলে এইগুলো গুণ করতে হবে, গুণ করে এর থেকে সেটা বিয়োগ করতে হবে। তাহলে এটা হচ্ছে 1/3 ইন্টু 22/7 ইন্টু এটা 21.2.1, অর্থাৎ আমরা লিখতে পারি 21/10, আর এটা স্কোয়ার আছে বলে দুটো, 21/10 ইন্টু 21/10 ইন্টু এটা 4.2, তো তাহলে 42/10 লিখলাম ঘন সেন্টিমিটার। তাহলে 3 3 যদি কাটাকুটি করি, 3 আর 21, 3 7 21, 7 এবং 7 কেটে দিলাম, তাহলে এটা পাচ্ছি আমরা 22 ইন্টু 21 ইন্টু 42, নিচে 10 10 10, তাহলে এটা হলো 1000। তো এখানে 21 42 এবং 22 গুণ করতে হবে। তো প্রথমে 42কে 21 দিয়ে গুণ করি, 2 1 2, 4 1 4, এটা হলো। এবার তাকে 22 দিয়ে, 4 আর 2 গুণ 16, 17, ষোলো 6 হাতে 1, 9 1 সমান 1 9 6 2 4, দশমিকের পরে তিনটে শূন্য আছে, এই একই পিঠে 3টে শূন্য আছে, তাহলে 3টে অঙ্কের আগে দশমিক বসবে, এত ঘন ডেসিমি। তাহলে যত কাঠ নষ্ট হলো, নষ্ট হওয়া কাঠের আয়তন সমান, এখানে আছে 74.088, তার থেকে বিয়োগ করতে হবে 19.624 ঘন ডেসিমি। এই যে 74.088, তার থেকে বিয়োগ করছি 19.624,
2 4, এটা হলো 4, এখানে 6, 4 4 দিলে 10, হাতে 1, 10 4 হাতে 1 5, তাহলে সমান 54.464 ঘন ডেসিমিটার। আচ্ছা, এইখানে গুণটা একটু ভুল হয়েছে, 2 দুগুণ 4 আর 2 গুণ 16, 6 হাতে 1, এটা ঠিক আছে, 2 দুগুণ 4, এটাই, তাহলে এটা হবে 4 10 0 10 0 হাতে 1, তাহলে 7 দুগুণ 14 4, এবার ঠিক আছে, তাহলে এটা 4 0 1 9 4 0 4 1 9 4 1 9 4 0 4, তাহলে এখানে লিখবে 1 9 4 0 4, তাহলে এটা 4 হলো, এখানে 8 হলো, এখানে 6 হলো, এবার ঠিক আছে, 54.684। এত ঘন ডেসিমিটার। আমরা বিয়োগটা যদি অন্যভাবে করতাম তাহলে এত বড় বড় গুণ আর করতে হতো না, আমরা কি করতাম, এর থেকে বিয়োগটা করতাম, এটা মাইনাস এটা লিখতাম, সেক্ষেত্রে কি হতো দেখে নাও, যে কাঠে নষ্ট হওয়া কাঠের আয়তন, কাঠের আয়তন সমান, এদিকে আমরা এই জায়গাতে একটু চেঞ্জ করে নিই, এরপরে আমরা লিখতে পারি কি, ডান দিকে 3 খানা 42, আর নিচে দেখো দশমিকের পরে, মানে এখানে 10 ইন্টু 10 ইন্টু 10, অর্থাৎ এটা হবে 42 ইন্টু 42 ইন্টু 42, আর নিচে হতো 1000, তাহলে বিয়োগ করতে সুবিধা হবে, এর থেকে এটা বিয়োগ করছি, তাহলে 3 খানা 42 গুণ চিহ্ন দিয়ে 42 ইন্টু 42 ইন্টু 42 বাই, একের পিঠে 3টে শূন্য মাইনাস, এখানে 22 ইন্টু 21 ইন্টু 42, একের পিঠে 3টে শূন্য, ঘন ডেসিমি। আচ্ছা, তাহলে কিভাবে সহজে করবো দেখে নাও, 42 আছে, 21 আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই 22 আছে 21 আছে, 22টাকে হাফ করে দিই 11, আর 21টাকে 42 করে দিই, তাহলে একই ব্যাপার, বা এর থেকে 2 নিয়ে 21-এর সাথে গুণ করে দিলাম, তাহলে আমার বিয়োগটা অত বড় গুণ করতে চাইছি না এই বিয়োগফলটা করার জন্য। মাইনাস 22টাকে করে দিলাম 11, তো 2 আমার 2 দিয়ে ভাগ করেছি 22কে 11, তাহলে 2 দিয়ে ভাগ করলে তো হবে না, সেই 2টা এর সাথে গুণ করে দিই, তাহলে 42 ইন্টু 42 বাই 1000 ঘন ডেসিমিটার, তাহলে 42 দুখানা এখানেও আছে এখানেও আছে, বাই 1000 দুই জায়গাতে আছে, এবার এখানে পাচ্ছি 42 মাইনাস 11 ঘন ডেসিমিটার, তাহলে 42 42 আমরা 21 21 গুণ করতে পারি, বা এখান থেকে যদি 42কে এভাবে লিখতে পারি, 21 2 ইন্টু 21, নিচে লিখলাম 1000, আর এখানে 42 মাইনাস 11, 42 থেকে 11 বিয়োগ করতে হবে, 1 3, তাহলে এটা হলো 31। তো 21 21 4 4 1 আমরা জানি, 21 আর 21 গুণ করলে 4 4 1, 2 দুগুণ 4, তার সাথে 4 গুণ করলাম, বাই 1000, তার সাথে 31 গুণ করলাম, এবার একবারে গুণ করলে কিন্তু আমাদের উত্তরটা আসবে, তাহলে এই তিনটে সংখ্যা গুণ করলে 54 6 8 4, এর জন্য তিনটে অঙ্কে আগে দশমিক, এত ঘন ডেসিমিটার। তো যাই হোক, আমরা ভাবছিলাম যে এইভাবে বিয়োগটা করলে বড় গুণ করতে হবে না, কিন্তু সেই তো বড় গুণটা করতে হলো, সুতরাং এভাবে করাই বেস্ট, তোমরা চাইলে এভাবে করতে পারো, কিন্তু বড় গুণ তোমরা কিভাবে কোনোভাবে এড়াতে পারবে না। 3 দাগে আছে, একটি ফাঁপা লম্ববৃত্তাকার চুঙাকৃতি লোহার নলের বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি,
এবং অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি। নলটির সমগ্র তলের ক্ষেত্রফল 1188 হলে বর্গ সেন্টিমিটার হলে নলটির দৈর্ঘ্য কত? তাহলে এখানে যেহেতু সমগ্র তলের ক্ষেত্রফল বলা আছে, তাহলে এই ক্ষেত্রে একটি ফাঁপা চুঙাকৃতি নলের সমগ্র তলের ক্ষেত্রফল মানে কটা তল থাকে? এখানে কিন্তু মোট 4খানা তল থাকে। যদি আমরা এখানে আঁকি, তো দুটো বক্রতল আছে, বাইরে একটা ভেতরে একটা, এবং এই যে এই এখানে বলয় আকৃতি তল আছে, এ একটা তল আর এদিকে এ একটা তল। তাহলে এটা যদি অন্তঃব্যাসার্ধ হয়, এখান থেকে এ পর্যন্ত এটা অন্তঃব্যাসার্ধ, এখান থেকে এটা বহির্ব্যাসার্ধ। এটা যদি স্মল আর আর এটা যদি ক্যাপিটাল আর হয়, এই ক্ষেত্রফলটা অ্যাকচুয়ালি পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার। আচ্ছা, বাইরের বক্রতলের ক্ষেত্রফল যেটা আছে সেটা হলো পাই, এটা আছে 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। ভেতরের বক্রতলের ক্ষেত্রফল সেটা হবে 2 পাই আর এইচ। আর এই দিকে যে তলটা আছে এটা আর এটা সেম, এটা যেরকম হয়েছে পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার, এটাও কিন্তু সেম হবে। তো এখানে কি কি তথ্য দেওয়া আছে প্রথমে লিখে নেওয়া যাক। এখানে আছে একটি ফাঁপা লম্বাবৃত্তাকার চুম্বকাকৃতি লোহার নলের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে ফাঁপা নলটির বহির্ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এটা আছে 5 সেন্টিমিটার। অন্তর্ব্যাসার্ধ এটা স্মল আর, এটা আছে 4 সেন্টিমিটার। তো অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান বাইরের বক্রতল সেটা হলো 2 পাই আর এইচ, ভেতরের বক্রতল সেটা 2 পাই আর এইচ। দুই দিকের বলয়াকৃতি তলের জন্য 2 ইন্টু পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার। এটা তাহলে এটা হিসাব করতে হবে 2 পাই আর, আচ্ছা এইচ এখানে আছে, তো এইচটা স্মল দিয়ে দিই, এইচটা স্মল। তো এখানে 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার, এটা গুণ করে দিলাম, এর সাথে গুণ করলে মাইনাস 2 পাই আর স্কোয়ার। তো 2 পাই আছে, 2 পাই কমন নিই, তাহলে এখানে হবে আর এইচ প্লাস এখানে আর এইচ, এখানে আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার সমান 2 ইন্টু পায়ের মান 22/7, ক্যাপিটাল আর এটা ইজ 5, স্মল আর এটা ইজ 4। তাহলে এখানে লিখব 5 ইন্টু এইচ প্লাস 4 ইন্টু এইচ প্লাস ক্যাপিটাল আর 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। আর এখানে অবশ্যই লিখব বর্গ সেমি বা সেমি স্কোয়ার। তো সমান 22 দুগুণে 44, 44/7 44/7। আচ্ছা, নলটির দৈর্ঘ্য মানে এইচ এর মান বের করতে হবে।
তাহলে 5h প্লাস 4h, তাহলে এটা পেলাম আমরা 9h প্লাস 5 5 25, তার থেকে 4 4 16 বিয়োগ করছি সেমি স্কোয়ার। তাহলে এটা যদি 44/7 লিখলাম, আর 9h 25 থেকে 16 বিয়োগ করলে এটা হবে 9। তো আমরা 9 কমন নিতে পারি, কমন নিলে হবে 44 ইন্টু 9/7 h প্লাস 1। এটা হলো সমগ্রতলের ক্ষেত্রফল। বাট প্রশ্নে কিন্তু দেওয়া আছে যে সমগ্রতলের ক্ষেত্রফল 1188 বা 1188 বর্গ সেন্টিমিটার। তাহলে লিখবো প্রশ্নানুসারে 44 ইন্টু 9/7 h প্লাস 1, এটা হলো 1188 বা h প্লাস 1, এটার সময় লিখতে পারি আমরা 1188 ইন্টু এই সংখ্যাটাকে ডান দিকে, এখানে দেখো গুণ সম্পর্ক আছে, ডান দিকে লিখলে আমরা ভাগ সম্পর্ক হয়ে যাবে, তাহলে ভাগ চিহ্ন দিয়ে এটা লেখার কথা। বাট ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে লিখলে এই ভগ্নাংশটা উল্টে লিখতে হবে, অর্থাৎ 7 যাবে উপরে আর নিচে হবে 44 ইন্টু 9। তো আমরা 11 দিয়ে কাটতে পারছি, 1188 11 দিয়ে যদি ভাগ করি, 11 1 11, 8 নামালাম 11 0 0, পরের 8 নামালাম 8 11 88, অর্থাৎ এটা 108 হচ্ছে। 4 × 44 আর এটা হচ্ছে 108। 9 12 108, 12 এবং 4 3 4 12, তাহলে 3 সাথে 21 বা h প্লাস 1 ইজ ইকুয়াল টু 21 বা h ইজ ইকুয়াল টু 21 মাইনাস 1, আর এটা ইজ ইকুয়াল টু 20। তাহলে এখানে প্রশ্ন ছিল নলটির দৈর্ঘ্য কত, অতএব নলটির দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। পনেরো একে আছে নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করো। ছকটা এখানে দেওয়া আছে, এটা একটা পরিসংখ্যা বিভাজন ছক, এখানে শ্রেণী দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। তো এই অঙ্কটা অর্থাৎ এই সংখ্যাগুরু মান নির্ণয়ের অঙ্কটা, এটা কষিয়ে দেখি 26.4 এর 8 দাগের অঙ্কটা, এটা 364 পৃষ্ঠাতে আছে তোমাদের টেক্সট বইতে। জাস্ট এই অঙ্কটা, তাহলে এখানে এই 8 দাগটা দেওয়া আছে। তো এটা পাবে টেক্সট বুক সলিউশনের যে ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা তার প্লেলিস্টও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। তো সেখান থেকে তোমরা এই কষিয়ে দেখি 26.4 8 দাগের অঙ্কটা পেয়ে যাবে। তাহলে এটা ওখান থেকে দেখে নাও, আমি পুনরায় করাচ্ছি না কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তারপরে নিচের পরিসংখ্যা বিভাজনের গড় মান নির্ণয় করো। এখানে গড় নির্ণয় একটা অঙ্ক আছে। তাহলে এই যে ছক দেওয়া আছে এর থেকে আমরা কি করব, আমরা নিজে নিজে একটা নতুন ছক তৈরি করে নেব। তাহলে এখানে লিখব প্রদত্ত ছক থেকে পাই তো প্রথমে লিখব শ্রেণী, তারপর পরিসংখ্যা, তারপর শ্রেণী মধ্যক, তারপরে এফআই এক্সআই। পরিসংখ্যাটা এফআই, এটা এক্স, তো এটা এক্সআই। তাহলে এখানে প্রথমে আছে, দেখো প্রথমে আছে শ্রেণী, প্রথমে আছে 0 বা 0 এর বেশি, এটা আছে 10 এর বেশি। তাহলে 0 এর বেশি 40 আছে পরিসংখ্যা, 10 এর বেশি আছে 33, তাহলে 0 থেকে 10 এর মধ্যে আছে 40 মাইনাস 33। তাহলে প্রথম শ্রেণী
0 থেকে 10 পরিসংখ্যা হবে 40, তার থেকে 33 বিয়োগ করব, তাহলে এটা হলো 7। আচ্ছা, আর শ্রেণী মধ্যক হবে 0 এবং 10 এর মাঝখানে 5 আছে, তাহলে 5 লিখব, বা ওইভাবে হিসাব না করে 0 এবং 10 যোগ করলাম, যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেটা ক্ষেত্রে 5 হয়। তাহলে এফআই পেয়ে গেছি, এক্সআই পেয়ে গেছি, 5 × 35, এটা হলো 7 × 5 সমান 35। তারপরে 10 থেকে 20। আচ্ছা, তাহলে এখানে আছে 10-এর বেশি 33, 20-এর বেশি 28। 10 থেকে 20-র মধ্যে হবে 33 - 28, তাহলে এখানে হলো 33 - 28, আর এটা হবে 5, এটা 5। শ্রেণী মধ্য 10 আর 20 যোগ করলে আমরা পাই 30, 30-এর হাফ 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে গেল 15। আর 5 এবং 15 গুণ করতে হবে, 5 × 15, তাহলে এটা পেলাম 75। তারপরে এখানে আছে 20 থেকে 30, তো 20-এর বেশি 28, 30-এর বেশি 22। 20 থেকে 30-এর মধ্যে 28 - 22, এটা ইজ ইকুয়াল টু 6। 20 আর 30 যোগ করলে 50 পাই, 50-এর হাফ 25, 6 25 = 150, তাহলে 6 × 25, তাহলে এটা হলো 150। তারপরে এখানে 30 থেকে 40 একই রকম ভাবে, এখানে 30 থেকে 40 হবে, 22 থেকে 10 বিয়োগ করতে হবে, তাহলে সমান 12 পেলাম। 30 40 যোগ করলে 70 হলো, 70-এর হাফ 35, তাহলে এখানে 12 × 35, 5 × 60, 0 হাতে 6, 3 × 36, 36 আর 6, 3 × 36, 36 আর 6 42, তাহলে এটা হচ্ছে 420। এটা 40 থেকে 50, 40 থেকে 50 হবে 10 - 2 সমান 8, আর যোগ করলে 90, 90-কে 2 দিয়ে ভাগ করলে 45, এখানে 8 × 45, 45-এর ডবল 90, 90-এর ডবল 180, 180 ডবল 360, মানে 8-কে আমি কি করলাম 2 × 2 × 2 করে নিলাম, ইন্টু 45, তাহলে 2 × 4, 4 × 8, এটা 8-এর জন্য, আর এখানে 45 আছে, গুণটা করছি, 45 × 90, 90 × 2 = 180, 180 × 2 = 360, মোট এটা হলো। তাহলে এবার মোট করব, তো এফআই যেটা আছে এটা সামেশন অফ এফআই 7 5 12, 12 আর 6 18, 18 আর এখানে 12 আছে 30, 30 আর 3 30, আর এখানে 4, 30 আর 8, তাহলে এটা হলো 38। তো আচ্ছা, এখানে আরেকটা হতো, এটা 50 থেকে 60 হতো, 50 থেকে 60, 50 থেকে 60টা হচ্ছে, ওটা কি 50-এর বেশি আছে, তাহলে 50-এর বেশি মানে ওটা 2 হবে, এটা পরিসংখ্যা 2, আর 50 60 যোগ করলে 110, তাকে 2 দিয়ে ভাগ করলে 55, তাহলে 55 দুগুণ 2 × 55 সমান 110। এখানে যোগফলটা হলো 40, এই দিকটা যোগ করতে হবে, 110 আর 360 যোগ করলে 100 আর 300 400, 60 আর 10 70, 470, 470 আর 420, 400 800, 70 আর 20 90, 890, 890 আর 100 990, 990 আর 50, 990 আর 50 হলো 1040, 1040, আর এখানে 75 আছে, তাহলে 1040 এবং এখানে যদি 70 নিই, তাহলে 1040 এবং এখানে 70, তাহলে 1110 আর 5 1115, 1115 আর এখান থেকে 5 নিলাম, তাহলে 1120, 1120 আর 30, 1120 এবং 30 1150, তাহলে সামেশন অফ এফআই এক্সআই এটা সমান 1150। অতএব এখানে আমাকে করতে হবে কি, গড় নির্ণয় করতে হবে, অতএব গড় সমান সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই, তাহলে এটা 1150
বাই 40, 10 দিয়ে কাটাকুটি করলে 1 1 5, আর এটা হচ্ছে 4, 115 তাকে ভাগ করতে হবে 4 দিয়ে, 4 32, দশমিক নিয়ে শূন্য নিলাম, 4 7 28, দশমিকের জন্য শূন্য, 4 5 20, এটা হলো 28.75। অতএব নির্ণেয় গড় সমান 28.75। এরপরে 3 দাগে নিচের পরিসংখ্যা বিভাজনের অজাইব অঙ্কন করে সেই অজাইব থেকে মধ্যমান নির্ণয় করো। তাহলে এখানে শ্রেণী দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। যাই হোক, এটা প্রয়োগ 26, পৃষ্ঠা নম্বর 355, তোমাদের টেক্সট বইতে আছে 355 পৃষ্ঠা 26 নম্বর প্রয়োগের অঙ্কটা। এটাও তোমাদের বইতেই করা আছে, দেখো 395 পৃষ্ঠা এই অঙ্কটা, এর সমাধান এখানে করা আছে, সেই জন্য আমি পুনরায় করাচ্ছি না, তোমরা এটাও বই থেকে করবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে তোমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে।